21 আগস্ট 2004, ঢাকা বঙ্গবন্ধু অ্যাভিনিউ। সন্ধ্যার কোলে গা ভাসাচ্ছে একটি রাজনৈতিক সমাবেশ। হাজারো মানুষের ভিড়ে গরম বাতাসে মিশে আছে উত্তেজনা। ঠিক সেই মুহূর্তে আকাশ ফিরে নামে মৃত্যু, একটির পর একটি গ্রেনেড। মানুষ ছিন্ন ভিন্ন রক্তে ডুবে যায় রাজপথ। নেত্রী শেখ হাসিনা অল্পের জন্য বেঁচে যান, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটে পরবর্তী নাটকে। হঠাৎই মিডিয়ায় ভেসে ওঠে এক নাম, মুফতি হান্নান, একজন কওমি মাদ্রাসা শিক্ষক। বলা হয় তিনি এই হামলার মূল হোতা, কিন্তু কেউ জানতে চায়নি সেদিন তিনি কোথায় ছিলেন, কিংবা তার বিরুদ্ধে অভিযোগের সুনির্দিষ্ট তথ্য কী ছিল। রাষ্ট্র তখন ব্যস্ত একটি চিত্রনাট্য সাজাতে, যে চিত্রনাট্যের নাম বাংলাদেশ জঙ্গি নাটক। এর থেকেও শকিং ব্যাপার কি জানেন? একই মামলায় অভিযুক্ত ছিল তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান এবং তারই ঘনিষ্ঠজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। 2024 সালে সরকার বদলানোর পর নতুন আদালত জানায় তারা নির্দোষ এবং উভয়ই খালাস পায়। তাহলে প্রশ্ন জাগে, যদি তারা নির্দোষ হয় তবে ফাঁসিতে ঝোলানো মুফতি হান্নান কি দোষী ছিলেন? দেশে লক্ষাধিক ধর্ষণের মামলা আদালতের কাঠগড়ায় ঝুলে থাকলেও জঙ্গি মোকাবিলায় বদ্ধপরিকর বাংলার প্রশাসন ও প্রথম আলোর মতো সংবাদ মাধ্যমগুলো। নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে ওয়াশিংটনের প্রভুদের খুশি করতে চালানো হয় এই রক্তমাখা নাটকীয় অভিযান। কথা দিচ্ছি, আজকের এই ভিডিওটি শুধু তথ্য পরিবেশন করবে না, আজকের এই পর্দায় উঠে আসবে একটি গুম হওয়া সত্যের পুনর্জন্ম। মোস্ট ওয়ান্টেড জঙ্গি শায়খ আব্দুর রহমান। কোনো প্রতিরোধ নেই, কোনো আক্রমণও নেই, একেবারেই 8-10 জন সাধারণ আসামির মতো। জঙ্গিবাদ একটি শব্দ, যা সবচেয়ে বড় রাজনৈতিক ঢাল। কারণ কাউকে একবার জঙ্গি বললেই আর দরকার পড়ে না প্রমাণের, থাকে না যুক্তির সুযোগ, আদালত হয়ে যায় নির্বিকার। এই এক শব্দ দিয়েই মানুষকে গুম করা যায়, চিন্তাকে হত্যা করা যায়, রাষ্ট্রের যে কোনো অন্যায় ঠেকে ফেলা যায়। আন্তর্জাতিক মঞ্চে যদি নিজেকে একবার সন্ত্রাসবিরোধী রাষ্ট্র হিসেবে তুলে ধরা যায়, তাহলে বয়ে আসে বিশাল সুবিধার বান, মেলে কোটি কোটি ডলারের অনুদান, পাওয়া যায় প্রশিক্ষণ ও অস্ত্র, দুর্নীতির রাজত্বেও মেলে পশ্চিমাদের প্রশংসা। এটাই সেই নাটকের মন, যেটার ব্যাকস্টেজে জন্ম নিয়েছিল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। বলেছিল জঙ্গি দমন করব, আর কি করলো? আলেমদের তুলে নিয়ে গুম, বন্দুকযুদ্ধে তরুণদের হত্যা, নির্যাতনে ধর্ষণ ও বুলেটের তাণ্ডব। র্যাব একটি বাহিনীর নাম নয়, এটি রাষ্ট্রীয় উৎপীড়নের লাইসেন্সধারী নাট্যদল। জঙ্গি আছে কথা বললেই খুলে বিদেশি ফান্ডের দরজা, সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে পাওয়া যায় প্রশিক্ষণ, নজরদারি প্রযুক্তি। সুতরাং জঙ্গি নাটক মানেই ডলার বৃষ্টি। জঙ্গি নাট্যের অন্যতম সফলতা হচ্ছে ভিন্ন মতের কণ্ঠস্বর। একজন শিক্ষক, একজন চিন্তক, সে যেই হোক না কেন, যদি স্বৈরাচারের বিপক্ষে কথা বলে, তাহলে সরকার তাকে বানিয়ে ফেলে উগ্রবাদী। তার ছবিকে বানানো হয় মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আর মিডিয়ায় তার পরিচিতি হয়ে যায় মূল হোতা হিসাবে। পরদিনই নামে র্যাবের অভিযান, শিরোনামে ভেসে ওঠে অপারেশন সফল, বিচার আর প্রমাণ সেগুলো সাজানো থাকে নাটকের স্ক্রিপ্টেই। জনমনে ভয় তৈরিতে বেশ সফল বাংলাদেশ জঙ্গি চিত্রনাট্য। গণতন্ত্রের রাষ্ট্র চলে জনভয়ে, আর স্বৈরতন্ত্রের রাষ্ট্র চলে জনগণকে ভয় দেখিয়ে। তাই বানানো হয় এক অদৃশ্য শত্রুর জঙ্গি, যার অস্তিত্ব শুধুমাত্র মিডিয়ায়, যার হুমকিও আসে শুধুমাত্র সংবাদ সম্মেলনে। আর সেই ভয়ে ভোট চুরি, গুম, খুন সব জায়েজ হয়ে যায় জাতীয় নিরাপত্তার নামে। জঙ্গি দমন এই শব্দটি এক জাতীয় বলির মতো, যার আওতায় ধরা হয় না আসল অপরাধী, বরং টার্গেট হয় ধর্মী বিশ্বাসী সাধারণ মানুষ। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু বাংলাদেশের রাষ্ট্রীয় ন্যারেটিভ? উত্তর হচ্ছে না। এর শিকড় গাথা আমেরিকান বৈদেশিক নীতির গভীরে। বিশ্ব প্রেক্ষাপটে ওয়াশিংটনের নীতি স্পষ্ট যে মুসলিম দেশ ইসলামী আদর্শে মাথা তোলে, সে তাদের চোখে হুমকি। কিন্তু যদি সেই দেশটা বলে আমরা জঙ্গি দমন করছি, তাহলে আমেরিকার চোখে সে হয়ে যায় স্ট্র্যাটেজিক পার্টনার। চুলার ভিতর গুমের লাশ থাকুক বা জেলে থাকুক হাজারো নিরপরাধ, ওদের তাতে কিছু আসে যায় না। ওদের দরকার শুধু একটি কথা, আমরা ওয়ার অন টেরর চালাচ্ছি। ঠিক এই জায়গাটাতেই রাষ্ট্র চালু করে প্রোডাকশন হাউস, যার নাম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। 2004 সালে যাত্রা, আর শুরু থেকেই নিশানায় আলেম, তালিবুল ইলম, ইসলামী চিন্তাবাদ বা দাওয়াতি বক্তা।
যেই একটু বেশি সত্য বলল, কণ্ঠে ইসলামের সুস্পষ্ট বুলি উচ্চারণ করলো, তার নাম লিখে ফেলা হয় অভিযোগের তালিকায়। কেউ বেঁচে গেলে হয়ে যায় সন্দেহভাজন হুজুর, আর কেউ মারা গেলে মিডিয়া বলে বহুল আলোচিত জঙ্গি নেতা নিহত। দেখছি আমার মেয়েকেও গুলি লেগেছে, আমার স্বামীকেও গুলি লেগেছে। পুলিশের গুলিতে আহত হলেও মামলায় বলা হয় সুমাইয়ার শরীরের আঘাত আত্মঘাতী বোমার স্প্লিন্টারে। এটা সাধারণ নাটক তো, আমরা যে জঙ্গলি তা আমরা কি প্রমাণ দেখেন। একটা সাধারণ নাটক বাবা, সহ্য করার কিছু নাই। আজ কাউকে বলতে পারেনি এতদিন 8 বছর ধরে। এই কদ্দুরের কোনো চিহ্ন ছিল না, এরকম এই দুটাই ধরে দুটাই প্লাস্টিকের ব্যাগ গানমাইতে না চেইন খুলে দিছে। প্রতিবেশীদের সাথে কথা বলে আশরাফুল সম্পর্কে নেতিবাচক কোনো তথ্য পাওয়া যায়নি। এলাকাতে খুবই তাদের সুনাম আছিল, কারোর সাথে তার দুর্ব্যবহার কোনো সময় হয় নাই, এবং এলাকার যে কোনো লোকেরা জিজ্ঞাসা করবেন, সবাই হিন্দু হইতে মুসলমান পর্যন্ত সবাই তাকে ভালোই বলবে। ওস্তার আলী জানান সেই দিনের ভয়াবহতার কথা, জানান নিরস্ত্র 2 নারী পুরুষকে মারতে মনে হয়েছে এখানে যুদ্ধ লেগেছে। আমি তো মনে করলাম ওদের নিজের মধ্যে যুদ্ধ হয়েছে। এইরকম যুদ্ধ হয় না, দুজন লোকের সঙ্গে কি এইরকম আপনার কমান্ডো বাহিনী আসলো, তার র্যাব আসলো, তারপরে বাংলাদেশের যত গোয়েন্দা বাহিনী আসলো সবাই আসলো, এরপরে আপনার ট্যাঙ্ক আসলো, সাজোয়া বহর আসলো, ডন বিমান আসলো, বোঝা গেছে যে 2টা দেশের মধ্যে যুদ্ধ হচ্ছে। জঙ্গি সাসপেক্ট একজন মহিলা এবং একজন পুরুষ, তাদের ডেড বডি পাওয়া গিয়েছে এবং তারা 4টি এক্সপ্লোসিভস সেটির বিস্ফোরণ ঘটিয়েছে। সাল 1998 বাংলাদেশে হঠাৎ আবির্ভাব ঘটে এক অদ্ভুত সংগঠনের, হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ, সংক্ষেপে হুজিবি। তারা দাবি করে আফগানিস্তানের যুদ্ধ ফেরত জিহাদি, তারা যুদ্ধ শেষ করে দেশে ফিরেছে ইসলাম কায়েম করতে। ভিডিও ঠিক এই পয়েন্টে একটা প্রশ্ন রাখা যায়, কে পাঠালো এই যোদ্ধাদের, কে দিল আশ্রয়, কে দিল অর্থ, আর কার ছায়ায় তারা গড়ে তুলল শক্তি? একটি প্রতিবেদন বলছে এই সংগঠনের শীর্ষ নেতারা বছরের পর বছর প্রকাশ্যে ঘুরে বেরিয়েছে, রাজধানীতে সমাবেশ করেছে, বক্তৃতা দিয়েছে, আর সবই হয়েছে পুলিশের পাহারায়। প্রশ্ন আরো জটিল হয়, তাদের অস্ত্র এলো কোথা থেকে? বাংলাদেশে যেখানে কোনো সাধারণ হুজুরের ওয়াজ মাহফিলে পুলিশ এসে মাইক বন্ধ করে দেয়, সেখানে কিভাবে জঙ্গিরা বানায় বোমা তৈরির কারখানা? কারা করলো এসব অন্ধকার অপারেশনের ফান্ডিং? তদন্তে এই প্রশ্নের উত্তর মেলেনি কখনোই। 2005 সালের 17ই আগস্ট দেশ জুড়ে ঘটে এক নজিরবিহীন ঘটনা। একযোগে 63 জেলায় ছোটখাটো বিস্ফোরণ, একই ধাঁচের প্লাস্টিকের প্যাকেট, টাইমারযুক্ত বোমা। আহত হয় 2 শতাধিকের মতো, নিহত 2 জন। কিন্তু বিষয়ের বিষয়, এই হামলার ধরন ছিল এমন যেন মৃত্যু নয়, উদ্দেশ্য শুধু আতঙ্ক ছড়ানো। এরপরই মিডিয়া গরম, জঙ্গির উত্থান, বাংলাদেশ হয়ে যাচ্ছে দ্বিতীয় আফগানিস্তান। আর এই আতঙ্কের প্রধান হোতা বানানো হয় একটি নতুন সংগঠন, জিএমবি বা জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ। কিন্তু এখানে শুরু হয় সন্দেহের রাজনীতি। অনেকে প্রশ্ন তোলে, জিএমবিকে আদৌ কোনো গঠনমূলক শক্তিশালী সন্ত্রাসী সংগঠন ছিল, নাকি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় ছলচাতুরি? সন্দেহ আরও ঘনীভূত হয় যখন ধরা পড়ে কথিত জিএমবি প্রধান শেখ আব্দুর রহমান। কোনো প্রতিরোধ নেই, কোনো আক্রমণও নেই, একেবারেই 8-10 জন সাধারণ আসামির মতো। কথিত জঙ্গি শেখ আব্দুর রহমানকে গ্রেফতার করার ঘটনাটি ছিল একেবারেই নাটকীয়। না ছিল কোনো গুলির লড়াই, না কোনো আত্মরক্ষার চেষ্টা, না কোনো বিদেশি অস্ত্র উদ্ধার। তিনি ছিলেন একটি বাড়িতে বন্দী। অকারণে নাটক সাজিয়ে গ্রেফতার দেখানো হয়। যেখানে সাধারণ অপরাধীকে ধরতে গিয়েও পুলিশের মুখোমুখি হয় সংঘর্ষ, সেখানে এত ভয়ঙ্কর জঙ্গি নেতা এমন নির্বিঘ্নে ধরা পড়ে, এটা কি স্বাভাবিক? এরপর শুরু হয় দ্রুত বিচার, মিডিয়া ট্রায়াল, আর সর্বশেষ ফাঁসি। এই রহস্যময় ঘটনার প্রবাহ একটা জিনিস স্পষ্ট করে দেয়, নাটক যতই রোমাঞ্চকর হোক, তার থেকেও বেশি রহস্যময় এর পেছনের স্ক্রিপ্ট রাইটার। একবার দুইবার নয়, প্রায় সব জঙ্গি নাটকে একই স্ক্রিপ্ট। আতঙ্ক ছড়ানো হয়, তারপর শুরু হয় মিডিয়া উৎসব। টিভি পর্দায় দেখা যায় কালো পোশাকে অস্ত্র হাতে র্যাব, লাশ বা বন্দির থেকে জব্দ টুপি, জায়নামাজ, ইসলামী বই, আর বড় করে হেডলাইন, বন্দুকযুদ্ধে নিহত শীর্ষ জঙ্গি নেতা। পশ্চিমে ওয়ার অন টেররের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী বাংলার মিডিয়া। একদিন সকালে হেডলাইন, রাজধানীতে জঙ্গি গ্রেফতার, সাথে ঝকঝকে ছবি, মুখ খোলা, নিচে বড় করে লেখা আনসারুল্লাহ সদস্য। বিচার হয়নি, প্রমাণও হয়নি, তবুও সে অপরাধী। এরপর শুরু হয় টেলিনোভেলা অফ টেরর। একদিকে ছেলের মুখ, অন্যদিকে মায়ের কান্না, সংলাপ যেন আগেই থেকেই লেখা। আশ্চর্য অ্যানালাইসিস। ধরা পড়ার আগেই ছবি মিডিয়ার হাতে, নাম, ঠিকানা, ধর্মীয় চিন্তা সব প্রস্তুত। আবার ধরা পড়ার পরে পাওয়া যায় ঘটনার সময়কার ফুটেজ। আপনি মিডিয়ায় যা দেখেন তা অনেক সময় সত্য নয়, বরং ভয় ঢুকিয়ে দেয়া হয় এক সাজানো স্ক্রিপ্ট। শেষ করতে যাচ্ছি আমরা।
আজ যে ইতিহাস আমরা তুলে ধরলাম তা শুধু অতীত নয়, এটা ভবিষ্যতেরও ইশারা। 2016 সালে গুলশানের হোলি আর্টিজান হামলা নির্মম হৃদয়বাতিরক একটি ঘটনা, কিন্তু তার তদন্ত, জড়িতদের পরিচয় আজও প্রশ্নবিদ্ধ। 2017 সালে ফের ফিরে আসে সেই চেনা স্ক্রিপ্ট, কয়েকজন তরুণ যাদের অতীতে কোনো অপরাধ নেই, তাদের বানানো হয় নব্য জেএমবি সদস্য। প্রমাণ, ফেসবুক প্রোফাইল, ইউটিউব সাবস্ক্রিপশন, এটাই হয়ে যায় গ্রেফতারের নথি। মিডিয়ায় পুরনো মুখগুলো, প্রথম আলো, 71 টিভি আবার ব্যস্ত হয়ে পড়ে জঙ্গি আতঙ্ক ছড়াতে। তাদের চোখে ধর্মীয় উগ্রবাদ মানে চেতনার বাইরে যে কোনো ইসলামী চিন্তা। এই প্রোপাগান্ডা যখন ছড়ায়, তুষ্ট হয় পশ্চিমা দূতাবাস, জুটে যায় নতুন অনুদান, আর গড়ে ওঠে নতুন নতুন অ্যান্টি টেরর ইউনিট, নতুন অস্ত্র, নতুন বরাদ্দ, নতুন নাটক। তাই বলে দিচ্ছি, এই ভিডিওটি একটি বার্তা নয়, এটি বিপদ সংকেত। যে সমাজ অন্যায়ের বিরুদ্ধে চুপ থাকে, কাল ইতিহাস তাকেই অপরাধী বানায়।